আমাদের ভেক্টরের পরবর্তী টপিকটা হবে ভেক্টর ক্যালকুলাস। এটা আবার কি একটু খেয়াল করি। প্রথমেই আমরা বলে নিই ভাই ক্যালকুলাস ব্যাপারটা কি। অ্যাকচুয়ালি গণিতের একটা অতীব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ক্যালকুলাস। আধুনিক আমাদের যে ইঞ্জিনিয়ারিং ওইটা কিন্তু ভাই ক্যালকুলাস ছাড়া প্রায় একদম অচল। আমাদের রিয়েল লাইফে ক্যালকুলাস অনেক অনেক বেশি ইউজ হয়। আর তোমরা এটা কখন পড়বে? তোমরা এটা ম্যাথ ফার্স্ট পার্টের অধ্যায় নাম্বার 9 এবং 10-এ পড়বা। সো যদি বলি একটু ক্যালকুলাস নিয়ে, আমরা প্রথমেই হালকা করে একটু ক্যালকুলাস নিয়ে আইডিয়া নিয়ে নিই, তাহলে বেটার হবে। আচ্ছা, সো আমাদের রয়েছে ক্যালকুলাস। এটাকে যদি ব্রডলি ভাঙিয়ে আমরা দুইটা ব্রাঞ্চে ভাগ করা যাবে, অন্তত আমাদের ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত ভাগ করলে দুইটা আসবে। একটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন আর একটা ডিফারেন্সিয়েশন। প্রথমে আমরা আসি ডিফারেন্সিয়েশন অ্যান্ড সেকেন্ড ওয়ান হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। এটা হচ্ছে তোমাদের ম্যাথের মধ্যে অধ্যায় নাম্বার 9 ফার্স্ট পার্টের, এটা হচ্ছে ফার্স্ট পার্টের অধ্যায় নাম্বার 10। যদি আমরা ফিজিক্স পড়তেছি তারপরে এগুলো লাগে আমাদের। আচ্ছা, এই ডিফারেন্সিয়েশনটার বাংলা নাম হচ্ছে কি ভাইয়া? অন্তরীকরণ। বাংলা নাম কি? অন্তরীকরণ, বা আরেকটা আছে ব্যবকলন। নামগুলো জাস্ট মনে রেখো। এটা হচ্ছে ইন্টিগ্রেশন, বাংলায় বলা হবে সমাকলন বা যৌগজীকরণ। নামগুলো শুনে হয়তো ভয় লাগতেছে, ভয়ের কোনো কারণ নাই। তোমরা যখন আভাসীগুলো পড়বে তখন এগুলো এত ক্লিয়ার হয়ে যাবে, আর আমাদের তো ভিডিও ক্লাস আছেই, তখন আমরা পুরো পার্টটাকে একদম ক্লিয়ার করে দিব, সমস্যা নেই। তবে আমাদের ভেক্টর পড়তে আমাদের কিন্তু ভাই এটা লাগবেই না। অলমোস্ট আমাদের লাগবে হচ্ছে ডিফারেন্সিয়েশন। আমরা এখান থেকে টুকটাক কিছু একটু জ্ঞান দেখে নিতে পারি। এদের মধ্যে কোন পার্টটা লাগবে একটু দেখে নেই। ডিফারেন্সিয়েশনের মধ্যে প্রথমেই যে সূত্র চলে আসে তা হচ্ছে এই দেখো। তার আগে বলে নিই, ডিফারেন্সিয়েশনকে লিখা হবে এইভাবে, এই তো ডি ডিএক্স। ঠিক আছে, এই ডি ডিএক্স এটা কিন্তু ডি ভাগ ডিএক্স পড়ি না আমরা। এটাকে রিড অ্যাজ, আমরা লিখে দিই এটাকে রিড অ্যাজ ডি ডিএক্স। ঠিক আছে, রিড অ্যাজ ডি ডিএক্স। আমরা পড়ার সময় ডি ভাগ ডিএক্স পড়বো না কিন্তু, এটা হচ্ছে মেইন কথা। ঠিক আছে, এনিওয়ে, আর এখানে যা থাকে তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হয়। যে এমন লিখতাম ডি ডি ওয়াই, এটা হচ্ছে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। যদি এমন বলি ডি ডি জেড, এটা হচ্ছে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। আর আমাদের অলমোস্ট 90% ক্ষেত্রে এই এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হয়। ইন ম্যাথমেটিক্স অলমোস্ট কি 90% ক্ষেত্রে এক্স এর সাপেক্ষেই করতে হবে। আর এই ডিফারেন্সিয়েশন পড়তে হলে আমাদের প্রথমেই কয়েকটা সূত্র পড়তে হবে। তাই আমি এই পার্টটা একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, আমরা এই পার্টটা একটু মুছে কিছু সূত্র একটু লিখে নিই, এগুলো লেখা উচিত। একদম প্রথম সূত্র যেটা ভাইয়া সবচাইতে বেশি ইউজ হবে, ডিফারেন্সিয়েশন অফ এক্স টু দি পাওয়ার এন। এটা কি হয়? সূত্র হচ্ছে ভাই পাওয়ারটা বের হয়ে আসে, পাওয়ার 1 কমে, তার মানে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। আই রিপিট, পাওয়ারটা বের হয়ে আসে, পাওয়ার 1 কমে। চলো প্র্যাকটিস করি। যদি বলি ভাই ডিফারেন্সিয়েশন অফ এক্স স্কোয়ার, 2 বের হয়ে যাবে, পাওয়ার 1 কমে এক্স হয়ে যাবে। যদি বলি ভাই ডিফারেন্সিয়েশন অফ এক্স টু দি পাওয়ার 7 বের হয়ে আসবে, পাওয়ার 1 কমে 6 হয়ে যাবে। আবার যদি বলি ডিফারেন্সিয়েশন অফ, লাইক মনে করলে এক্স কিউব, কেমন হইতো? 3 বের হয়ে যাবে, পাওয়ার 1 কমবে, 3 এর পাওয়ার কমলে কত হবে? 2 হবে না? এই তো এগুলাই। এখন এন তো পূর্ণ হতে হবে এমন কোনো কথা নাই, এন ভগ্নাংশও হতে পারে। লাইক এরকম বলতাম ভাইয়া ডিফারেন্সিয়েশন অফ, মনে করলা এক্স টু দি পাওয়ার 3/2, তখন কত হতো? এই 3/2 বের হয়ে আসতো এবং 3/2 থেকে পাওয়ার 1 কমতো, তাহলে কত হতো? 3/2 এক্স টু দি পাওয়ার, দেখো 1.5 থেকে 1 গেলে কত থাকে? হাফ থাকে না? এরূপভাবে আমরা একটা সূত্র ডিরাইভ করতে পারি, তা হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ রুট এক্স। এটা কত? রুট এক্স এর ডিফারেন্সিয়েশন কত? তোমরা নিজেরাই চেষ্টা করতে দেখতে পারো। চলো চেষ্টা করে দেখো তো একটু। তাহলে এই যে দেখো, আমরা এবার এটাকে বের করি, ডিফারেন্সিয়েশন অফ রুট এক্স। আচ্ছা, এটাকে আমি এভাবে লিখতে পারি না, দেখো তো, ডি ডিএক্স অফ রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ। এখন তুমি সূত্র অ্যাপ্লাই করো। সূত্র হচ্ছে পাওয়ার বের হয়ে যাবে, পাওয়ার 1 কমবে, হাফ থেকে 1 কমলো, তাহলে হবে কত? দেখো তো, হাফ মাইনাস 1, তাহলে কি মাইনাস হাফ না?
আচ্ছা, তাহলে 1/2 আমরা জানি যে x টু দি পাওয়ার -n মানে হচ্ছে কি 1/x টু দি পাওয়ার n। অবশ্যই বলি ভাই x টু দি পাওয়ার -2 তুমি অবশ্যই বুঝো 1/x²। তাহলে অনুরূপভাবে এটাকে কি লেখা যাবে 1 এখানে x এর পাওয়ার হাফ, আর x এর পাওয়ার হাফ মানে কত রুট, কিন্তু তাই এটাকে বলা হয় 1/2√x। ঠিক আছে, দেখা যায় ম্যাথের মধ্যে ম্যাক্সিমাম অঙ্কে এটা আমরা ইউজ করতে হয়ই বারবার, তাই আমরা এটাকে ডিরেক্টলি মনে রাখবো যে ডিফারেন্সিয়েশন অফ √x কত আসে 1/2√x। 1/2√x। আমি এই পাশটা একটু ফাস্ট গেলাম, আশা করি তোমরা ক্যাচ করতে পারছো, খুব টাফ কিছু না, সূত্র মাত্র একটা, সো ক্যাচ করা যাওয়া উচিত, তাই না? তাহলে ভাই আমরা এই সূত্রটা খুব ভালো করে মনে রাখবো এবং এই সূত্র অ্যাপ্লাই করতে হবে কিন্তু পরীক্ষার হলে। ওকে, আমাদের ফিজিক্সেও এটা লাগবে, ম্যাথে তো লাগবেই। ওকে, তাহলে ভাইয়া এই পার্টটা আমরা একটু তুলে নেই, আমি এখান থেকে আরও কিছু সূত্রকে ডিরাইভ করার চেষ্টা করি, আমরা এখান থেকে আরও কিছু সূত্র একটু বের করার চেষ্টা করি। তাহলে আমরা এই সূত্রে আবার ব্যাক করি। দেখো, ডিফারেন্সিয়েশন অফ x টু দি পাওয়ার n, মনে করলা x এর পাওয়ার হচ্ছে 1, মানে শুধুমাত্র x, তখন কি হবে এর পাওয়ার যেহেতু 1, পাওয়ারটা বের হয়ে আসবে, পাওয়ার 1 কমে যাবে, পাওয়ারটা বের হয়ে আসবে, পাওয়ার 1 কমে যাবে, তাহলে 1 - 1 x টু দি পাওয়ার 0, 1 ইন্টু x টু দি পাওয়ার 0 কত হবে ভাইয়া? অবশ্যই 1 হবে না। তার মানে হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েশন অফ x, এই যে ddx অফ x কত আসছে 1 আসছে, কিন্তু বুঝা গেল কি? অবশ্যই। বা এটাকে আমরা মজা করে বলি যেটা মনে মনে কাটাকাটি, পরীক্ষা হলে কাটবা না কিন্তু, এটা মনে মনে কাটাকাটি, উত্তর হচ্ছে 1। এরকম বলতাম যে ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু y, আবারও y, মনে মনে কাটাকাটি 1 কিন্তু। ওকে, আচ্ছা, এখন যদি এমন থাকে ভাই ডিফারেন্সিয়েশন অফ যে কোনো একটা ধ্রুব নাম্বার, লাইক হতে পারে 4, হতে পারে 10, হতে পারে পাই, যে কোনো কনস্ট্যান্ট কিছু, মনে রাখবো আমরা ডিফারেন্সিয়েশনের শাব্দিক অর্থ কি। এর অর্থ দুইটা, এক হচ্ছে পরিবর্তনের হার, আর একটা হচ্ছে ঢাল। ঢালটা আমাদের আপাতত লাগবে না, আমরা এখন বলি কি ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে পরিবর্তনের হার, রেট অফ চেঞ্জ। যে ধ্রুবক সে কি কখনো চেঞ্জ হয়? হয় না, তার পরিবর্তনের হার কত? 0। তার মানে যে কোনো ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0। এরকম বলা হয় যে বললা ডিফারেন্সিয়েশন অফ ই টু দি পাওয়ার পাই, এও তো ধ্রুবক, এও তো ধ্রুবক, কত হবে? ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0ই কিন্তু হবে। বুঝা গেল? যে কোনো ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0। তবে মাঝে মধ্যে আবার কি থাকে, ধ্রুবকগুলো ফাংশনের সাথে গুণ আকারে থাকে, ধ্রুবকগুলো ফাংশনের সাথে গুণ আকারে থাকতে পারে। লাইক এরকম যে ডিফারেন্সিয়েশন অফ, তোমাকে এরকম বললো 4 ইন্টু x³, এখন কিন্তু তাকে আবার গুনতে হবে, ঠিক আছে? তখন নিয়মটা কি? এখানকার সূত্রটা হচ্ছে এরকম, আমরা সূত্র আকারে বললে এটা এভাবে লিখব যে ডিফারেন্সিয়েশন অফ একটা ধ্রুবক ইন্টু একটা ফাংশন, ধ্রুবক ইন্টু একটা ফাংশন, উত্তর কত হয়? ধ্রুবকটা বের হয়ে আসে শুধুমাত্র ফাংশনের ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন অফ দ্য ফাংশন। ব্যাপারটা কি বোঝা গেল? যদি বলা হয় ডিফারেন্সিয়েশন অফ, এই যে ডিফারেন্সিয়েশন অফ ধ্রুবক ইন্টু ফাংশন, ধ্রুবক বের হয়ে আসবে, শুধুমাত্র ফাংশনের ডিফারেন্সিয়েশন থাকবে। আচ্ছা, তাহলে বুঝতেই পারো এখানে হবে এটা কি 4 বের হয়ে আসবে, আর x³ এর ডিফারেন্সিয়েশন, তার মানে কত হবে? 3x²। আচ্ছা, এটাকে খুব মজা করে বলতো আমাদের স্যার যে দেখো, মনে করলে এমন আছে যে ডিফারেন্সিয়েশন অফ শুধুমাত্র একটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে কি মনে করো স্যারের সন্তান বা স্যারের ছেলে। সো দেখো তো, যখন সে একা আছে আমরা কি তাকে গুনবো? আরে স্যারের ছেলে তো কি হয়েছে, তা কিন্তু গুনবো না আমরা। সো একবার উত্তর কত হয়? 0। বাট যখন এই স্যারের ছেলেটাই কিন্তু মনে করলা কি স্যারের সাথে আছে, মনে করলা স্যার হচ্ছে আমাদের ফাংশনটা, তখন কিন্তু তাকে গুনতে হবে, তখন তাকে কিন্তু আবার না গুণা করা যাবে না, তখন করতে হবে কি তাকে কি 0 না বানিয়ে তাকে রেখে স্যারের সাথে কি কথোপকথন করতে হবে। এই তো ব্যাপারটা এরকম। এনিওয়ে, তোমরা আশা করি মনে রাখতে পারবে এগুলা, এই সিম্পল কিছু ব্যাপার আমাদের লাগবে আর কি, আমাদের এই যে ভেক্টর ক্যালকুলাস পার্টটুকু পড়তে গেলে এই যে এই পার্টটা ছোট্ট আকারে হলেও লাগে। আচ্ছা, এই ছাড়া আমরা কি কি দেখবো একটু খেয়াল করো তো। আমরা আরো কয়েকটা সূত্র একবারে লিখে রাখি, এগুলো লাগবে তো দেখে রাখি। যেমন যদি বলি ভাইয়া ডিফারেন্সিয়েশন অফ ই টু দি পাওয়ার mx, কি হয়? ই টু দি পাওয়ার mx থাকলে এর ডিফারেন্সিয়েশনে কি ই টু দি পাওয়ার mx, জাস্ট mটা বের হয়ে আসে। যদি বলি ভাইয়া ডিফারেন্সিয়েশন অফ সাইন x,
এগুলো হয় মুখস্থের বিষয়, আপাতত আমরা মুখস্থ রাখবো, এগুলোর প্রুফ তোমরা ম্যাথে পাবা। সাইনের ডিফারেন্সিয়েশন সিম্পলি cos x, আর যদি বলি ডিফারেন্সিয়েশন অফ cos x, এটা হচ্ছে ভাই আপনার মাইনাস অফ সাইন x। ঠিক আছে, এগুলো আমরা মনে রাখবো কয়েকটা, এগুলো আমরা পরবর্তীতে অনেক ডিটেলসে পড়বো, তাই আমরা আপাততর জন্য একটু পড়লেই হবে। সো হোপসো আমরা এগুলো বুঝতে পেরেছি। এখন আমরা ওয়ান বাই ওয়ান আমাদের ভেক্টর ক্যালকুলাসে চলে যাচ্ছি। তাহলে ভেক্টর ক্যালকুলাস পড়তে হলে প্রথমেই একটা অপারেটর নিয়ে জানতে হবে। একটা অপারেটর আছে, একে আমরা লিখে থাকি ভাই ন্যাবলা বা ডেল দ্বারা। এটা অনেকটাই উল্টা বয়ের মতো, ঠিক আছে। এটা কি বলি কি আমরা ভাই ন্যাবলা, এটাই হচ্ছে তোমাদের ন্যাবলা। ওকে, এই ন্যাবলাটা কি, এটা কি আমরা ন্যাবলার একটা নাম আছে, এটাকে বলা হয় কি ডেল, ন্যাবলা বা ডেল। এর উপরে মাঝে মধ্যে আমরা তীর দিতে পারি, নাও দিতে পারি। প্রশ্নে দিলে তোমরা ইউজ করবা, আর প্রশ্নে যদি তীর না দেয় তুমি ইউজ করবা না, নর্মালি প্রশ্নে তীর দিবে। এনিওয়ে, এটাকে ডিফাইন করা হয়েছে এভাবে, ন্যাবলা হচ্ছে এই যে ডেল্টা ডেল্টা এক্স সাথে আই ক্যাপ প্লাস ডেল্টা ডেল্টা ওয়াই জে ক্যাপ ডেল্টা ডেল্টা জেড কে ক্যাপ। বুঝা গেল কি? এখন এই ব্যাপারটা আবার কই থেকে আসছে? ডেল্টা ব্যাপারটা কি? দেখতে একের মতো, অ্যাকচুয়ালি এটা এক না, এটা আসলে ডেল্টা। এটা হচ্ছে আমাদের লেখা মতো আপাতত এটা ডেল্টা, ঠিক আছে, ডেল্টা, আর এই ছিল ডেল। এখন প্রশ্ন হচ্ছে আপনি ডিডিএক্স না লিখে বা ডিডিওয়াই না লিখে আপনি কেন ডেল্টা ডেল্টা এক্স লিখতেছেন? অ্যাকচুয়ালি এর অর্থ হচ্ছে ফুল ডিফারেন্সিয়েশন, এর অর্থ হচ্ছে ফুল ডিফারেন্সিয়েশন, আর এর অর্থ হচ্ছে পার্শিয়াল বা আংশিক। কিছুটা করছি, ফুল করবো না কিন্তু। এর অর্থ কি? পার্শিয়াল বা আংশিক, ফুল করব না আমরা, আংশিক করব, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। প্রশ্ন ভাই এর পার্থক্যটা কি? এই পার্থক্য তোমাদের আমি এখন পড়াবো না, যখন আমরা ডিফারেন্সিয়েশন পড়ে ফেলবো তখন ব্যাপারটা বুঝতে পারবো, এখন দরকার নাই, তখন ক্লামজি লেগে যাবে। সো আপাতত জন্য এটা কি আমরা কি মনে মনে ডি ভেবে নিব, বা ডি এর মতো সে কাজ করে এটা চিন্তা করবো। তাহলে ডেল্টা ডেল্টা এক্স আই ক্যাপ, ডেল্টা ডেল্টা ওয়াই জে ক্যাপ, ডেল্টা ডেল্টা জেড কে ক্যাপ, এটাই হচ্ছে কি আমাদের ডেল বা ন্যাবলা। এটাকেই বলা হয়ে থাকে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। আই রিপিট, এটাকে বলা হয় কি? ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। অপারেটর কি? যে অপারেট করে, লাইক যোগ একটা অপারেটর, বিয়োগ একটা অপারেটর, তারপর কি ডিফারেন্সিয়েশন একটা অপারেটর, বা তুমি বলো ভাইয়া যে ভাগ করা, এগুলো অপারেটর, পার্সেন্টেজ অপারেটর। অপারেটরের কাজ কি? সে অপারেট করে, সে কোনো একটা কাজ পারফর্ম করে। ঠিক তেমনি আমাদের এটা করে কি ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, সেও অনেকগুলো কাজ করে। তাকে দিয়ে আমরা নর্মালি 3টা থেকে 4টা কাজ করি, মোট 4টা কাজ করে নর্মালি, আমাদের সিলেবাসে 3টা আছে। ওই 3টা কি আমরা একটু পরে আস্তে আস্তে দেখবো। আর জেনে রাখা উচিত আমাদের, এই প্রতীকটা প্রথম কে ব্যবহার করেন? তার নাম হচ্ছে হ্যামিল্টন, ঠিক আছে, স্যার হ্যামিল্টন এটাকে প্রথম ব্যবহার করেন। আমরা এটাকে মনে রাখবো, হ্যাঁ, এটাকে বলা হয় কি ন্যাবলা বা ডেল। আর আরও একটা অপারেটর আছে যাকে বলা হয় ডেল স্কোয়ার, এই ডেল ইন্টু ডেল অর্থাৎ ডেল স্কোয়ার, এটাকে বলা হয় ল্যাপ্লাসিয়ান অপারেটর। এটাকে প্রথম ইউজ করেন বিজ্ঞানী ল্যাপ্লাস, তার নাম অনুযায়ী এটাকে বলা হবে ল্যাপ্লাসিয়ান অপারেটর, ল্যাপ্লাসিয়ান অপারেটর। সো আশা করি আমরা এই পাঠটুকু বুঝতে পারলাম। আমরা এখন ওয়ান বাই ওয়ান এর তাৎপর্যগুলো কি কি দেখে নেই, দেন আমরা এক্সাম্পলে প্রবেশ করে পাঠটাকে বোঝার চেষ্টা করব। ভেক্টর ক্যালকুলাসের মধ্যে সবার প্রথমে যেটা আসবে তা হচ্ছে ভাই আমাদের গ্রেডিয়েন্ট। ব্যাপারটা কি? গ্রেডিয়েন্টের বাংলা হচ্ছে নতিমাত্রা। বাংলা আমাদের ইম্পর্টেন্ট না, এটা মানে কি আসলে? অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্ট বলতে বোঝায় কোনো একটা স্কেলার ফিল্ডের সর্বাধিক বৃদ্ধির হার, মানে কোন দিকে গেলে ওই ফিল্ডটা সবচাইতে বেশি পরিমাণ বৃদ্ধি পাবে। লাইক এভাবে চিন্তা করতে পারি যে মনে করো আমাদের একটা রুম ছিল, লাইক আমাদের একটা রুম ছিল, এই রুমের কোনো একটা কর্নার, ঠিক আছে, আর মনে করো এখানে একটা কি আমার আছে, ধর একটা লাইট সোর্স আছে, আর আমি করতেছি কি এই যে রুমের প্রত্যেকটা পয়েন্টকে, এই রুমের প্রতিটা পয়েন্টকে আমি একটা ফাংশন দ্বারা রিপ্রেজেন্ট করলাম, যেই ফাংশনটার কাজ হচ্ছে সে ওই পয়েন্টে আলোর তীব্রতা কত তা জানাচ্ছে, ওই পয়েন্টে কি পরিমাণ ব্রাইটনেস তা সে প্রকাশ করতেছে। এখন আমি ওই পয়েন্ট থেকে যদি আলোক উৎসের দিকে যেতে চাই,
ওই পয়েন্ট থেকে আলোক উৎসের দিকে যেতে চাই, তখন আমাকে কোন রাস্তা চুজ করতে হবে। হয়তোবা দেখো এই পয়েন্টের ক্ষেত্রে কি রাস্তা হবে এই বরাবর, বা এই পয়েন্টের ক্ষেত্রে কি হবে রাস্তা হবে এই বরাবর। এই যে এই রাস্তাগুলো বা এই ভেক্টরগুলোকে আসলে কি আমরা গ্রেডিয়েন্ট দ্বারা বের করে থাকি। সো আই রিপিট, গ্রেডিয়েন্ট করে কি, গ্রেডিয়েন্ট কোনো একটা স্কেলার ফিল্ড। যেমন এই ক্ষেত্রে আমাদের এই যে কোনো পয়েন্টের ব্রাইটনেস যেই ফাংশনটা দেখাচ্ছে ওইটা হচ্ছে স্কেলার ফাংশন। ওই ফাংশনটা দিয়ে ওই ফাংশনটার সর্বাধিক বৃদ্ধির হার কোন দিকে গেলে ওই ফাংশনটা সবচাইতে বাড়বে তা ইন্ডিকেট করে। তার মানে কি বলি, এই পয়েন্টের গ্রেডিয়েন্ট কোন দিকে হবে, হয়তোবা এই দিকে হতে পারে। ঠিক আছে, এখন গ্রেডিয়েন্টটা বের করে কিভাবে, গ্রেডিয়েন্ট ব্যাপারটা বের করে কিভাবে আমরা দেখে নিই। অ্যাকচুয়ালি যে কোনো ফাংশনের গ্রেডিয়েন্টটা আমরা এভাবে লিখি যে গ্রেডিয়েন্ট অফ সামথিং। মনে করলা তোমার ফাংশনটা হচ্ছে ফাই, আমরা অবশ্যই জানি কয়েকটা প্রতীকের নাম, যে ভাই এর নাম কি, এটা হচ্ছে ফাই, PHI। যদি বলি ভাইয়া যে এর নাম কি, ত্রিশূলের মতো একটু বড় করে আঁকাই আমি, এইটা এর নাম কি হবে ভাইয়া, সাই। অনেক ক্ষেত্রে তালব্য শব্দে বলা হয় সাই। আবার যদি বলি ভাইয়া এর নাম কি, আমরা অবশ্যই জানি এর নাম হচ্ছে ইটা। এর নাম কি, এর নাম হচ্ছে ভাইয়া নিউ, সরি ঠিক আছে, এর নাম হচ্ছে মিউ বলি আমরা, এটাকে বলি থেকে মিউ, বড় না বিড়ালের মিউ মিউ, ওই মিউ। আর এই যে এটাকে বলে থাকি ভাই নিউ, এটাকে বলা হয়ে থাকে নিউ, বলতে পারবে নতুন, তাই না? এনিওয়ে নতুন না, এটা হচ্ছে গ্রিক ওয়ার্ডের নামগুলো। সো এটা হচ্ছে ফাই, এটা সাই, এটা ইটা, এটা মিউ, এটা নিউ। এনিওয়ে সো মনে করলে গ্রেডিয়েন্ট অফ ফাই, কোনো একটা কিছুর গ্রেডিয়েন্ট বের করতে হবে। সো গ্রেডিয়েন্ট অফ ফাই এটাকে ডিনোট করা হয় এভাবে, ন্যাবলা, এই যে ন্যাবলা লিখলাম ইনটু ফাই, আর কিচ্ছু না। এখানে ভুলেও ডট ক্রস কিচ্ছু লেখা যাবে না, কিন্তু এটা হচ্ছে নর্মাল গুণন। আচ্ছা, তাহলে এইটাই হচ্ছে গ্রেডিয়েন্ট লেখার নিয়ম। আর গ্রেডিয়েন্ট কি বোঝায় ভাইয়া, কোনো একটা রাশির সর্বাধিক বৃদ্ধির হার। আই রিপিট, এর তাৎপর্য কি, এটা কোনো রাশির সর্বাধিক বৃদ্ধির হার বোঝায়। আমরা একটু লিখে নিই, দেখো এটা কোনো রাশির সর্বাধিক বৃদ্ধির হারকে বোঝায়, এই তো। সো আশা করি আমরা এই ব্যাপারগুলো খুব সহজেই মনে রাখতে পারবো। এখন চলো আমরা একটা গ্রেডিয়েন্ট একটা ম্যাথ করে নিই, তাহলে এটা আমরা অ্যাপ্লাই কিভাবে করতে হয় তা শিখে যাব। তো চলো এই পার্টটা আমি আবার বসে দিচ্ছি। একটা ছোট্ট কোশ্চেন আমরা লিখে নিই। তাহলে এবার আমরা দেখে নিচ্ছি হচ্ছে ভাইয়া একটা ছোট্ট এক্সাম্পল, যে দেওয়া আছে ফাই ইকুয়াল টু এমন কিছু একটা হলে এই পয়েন্টে গ্রেডিয়েন্ট কত। আচ্ছা, আমরা তো বুঝতেই পারতেছি ভাই গ্রেড ফাই, গ্রেডিয়েন্ট তো একটা স্কেলার রাশি হয়, আর ফাই একটা স্কেলার রাশি। বুঝলাম কিভাবে, কোনো আই জে কে নাই, অবশ্যই স্কেলার রাশি হবে। আচ্ছা, তাহলে ম্যাথটা আমরা কিভাবে করতে পারি, এই যে সিম্পলি সলিউশন যদি বলি আমরা, আমার বের করতে হবে হচ্ছে গ্রেডিয়েন্ট অফ ফাই। এটা মানে কি ছিল ভাই, ন্যাবলা ইনটু ফাই। আচ্ছা, 1/1 আমি ন্যাবলার মানটা লিখে দিব। ঠিক আছে, এই যে ডেল্টা ডেল্টা এক্স, আই ক্যাপকে আমি পরেও লিখতে পারি, আগেও লিখতে পারি, আমার ইচ্ছে, আমি এবার আগে লিখলাম মনে করো, প্লাস জে ক্যাপ ডেল্টা ডেল্টা ওয়াই এবং কে ক্যাপ ডেল্টা ডেল্টা জেড। এই হচ্ছে তোমার ন্যাবলা লেখা হয়ে গেল। সাথে আছে ফাই, ফাইটাকে কপি পেস্ট করে দিই এখান থেকে। তাহলে 4x² y প্লাস জেড কিউব, এই পেয়ে গেলাম। এখন গুণ মানে কি ভাইয়া, নর্মাল গুণ, এর সাথে এটা গুণ হবে পুরোটা, এর সাথে পুরোটা গুণ, এর সাথে পুরোটা গুণ করে ফেলো তুমি জাস্ট। তাহলে আই ক্যাপ ডেল্টা ডেল্টা এক্স, এই পুরোটা নিয়ে আসো, আমি ব্র্যাকেটের মধ্যেই রাখি, 4x² y প্লাস জেড কিউব প্লাস জে ক্যাপ নিলে ভাইয়া, জে ক্যাপ নিলে ডেল্টা ডেল্টা ওয়াই, এই পুরোটা 4x² y প্লাস জেড কিউব, এরপরে কে ক্যাপ নিলে আবারও পুরোটা নিতে হবে। তাহলে 4x² y প্লাস জেড কিউব, এইটুকু কি বোঝা গেল, জাস্ট নর্মাল লেখার নিয়ম। এখনই হচ্ছে তোমার মেইন কাজ, অর্থাৎ ডিফারেন্সিয়েশন। আমরা আশা করি করতে পারবো, খেয়াল করো, এই যে আই ক্যাপ ছিল, এখন ভাইয়া কার ডিফারেন্সিয়েশন, এক্স এর সাপেক্ষে। তাহলে এক্স এর সাপেক্ষে যেহেতু, তাহলে এক্স ব্যতীত যারা আছে এরা হচ্ছে ধ্রুবক, তার মানে এখানে ওয়াই acts as a constant। তাহলে কি ডিফারেন্সিয়েশন থেকে কি ধ্রুবকটা বের হয়ে আসে না, তাহলে 4 এর ডিফারেন্সিয়েশন হবে, মানে 4 তো ধ্রুবক বের হয়ে আসবে, y বের হয়ে আসবে, অনলি x² এর ডিফারেন্সিয়েশন হবে। দেখো একটু ভালো করে দেখো, 4 ধ্রুবক y ধ্রুবক, 4y বের হয়ে আসছে, x² এর ডিফারেন্সিয়েশন বুঝতেই পারতেছো, 2y is x, পাওয়ার বের হয়ে আসে, পাওয়ার 1 কমে।
প্লাস পরের পার্টটা কি হবে, ডিফারেন্সিয়েশন হচ্ছে এক্স এর সাপেক্ষে, পরে হচ্ছে জেড কিউব, এটা ধ্রুবক না, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন শূন্য। আবার দেখো এর পরের পার্টটুকু জে ক্যাপ রাখলাম, এবার হচ্ছে ওয়াই এর সাপেক্ষে, সো এই পার্টটুকু ধ্রুবক, 4x² ধ্রুবক, ওয়াই এর ডিফারেন্সিয়েশন 1 কারণ ওয়াই এর সাপেক্ষে, প্লাস জেড কিউব, ভাই ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন তো পুরোপুরি জেড, কোনো ওয়াই নাই, পুরো পার্টটাই 0, এবং সর্বশেষ এখানে কে ক্যাপ নিলে দেখো জেড এর সাপেক্ষে, সো প্রথম পার্টে কোনো জেড নাই, এই পার্টটা হুবহু 0 চলে আসছে, আর জেড কিউবের ডিফারেন্সিয়েশন বুঝতেই পারতেছো 3z²। সো আমি এটাকে একটু গুছিয়ে লিখি, 4 দুগুণা 8 xy, তাহলে 8xy সাথে আছে আই ক্যাপ, এখানে 4x² j ক্যাপ প্লাস 4x² j ক্যাপ, আর এখানে 3z² k ক্যাপ প্লাস 3z² k ক্যাপ। এই দেখো এই আমার চলে আসছে কি ডিফারেন্সিয়েশন অফ দিস ফাংশন, সরি ডিফারেন্সিয়েশন বলি গ্রেডিয়েন্ট অফ দিস ফাংশন অ্যাট এনি পয়েন্ট। বাট আমার যে কোনো পয়েন্টে লাগবে না, আমাকে একটা পার্টিকুলার পয়েন্ট বলে দিছে 1 -1 2, এর অর্থ কি এটা হচ্ছে x এর মান, এটা y এর মান, এটা z এর মান, আমার এই নির্দিষ্ট পয়েন্টে এই মানটা লাগবে। তাহলে জাস্ট কি বসায় দিই, তাহলে বসায় দিলে ভাইয়া x এর জায়গায় 1, y এর জায়গায় -1, তাহলে -8i, এরপরে x এর জায়গায় 1 বসালে 4 × 1, তাহলে 4j, এখানে বসালে ভাইয়া কত হবে দেখো তো, z এর জায়গায় 2, 2² 4 × 3, 3 4 12, 12k, এই তো। তাহলে এই হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট অফ ফাই এট কোন পয়েন্ট, এই যে 1 -1, 2 পয়েন্ট। তো বুঝে গেল, তো একটু চেক করে নিও, বাট আমাদের উদ্দেশ্যটা হচ্ছে কি প্রসেসটা দেখানো তোমাদের, যে এই প্রসেসে ম্যাথটা করতে হয়, তারপর একটু চেক করে নিও ক্যালকুলেশন। ওকে, সো আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পারলাম। আর কি বলেছি ভাইয়া, গ্রেডিয়েন্টের তাৎপর্য হচ্ছে কোনো রাশির সর্বাধিক বৃদ্ধির হার বোঝায়, কিন্তু গ্রেডিয়েন্ট কোনো রাশির সর্বাধিক বৃদ্ধির হার বোঝায়। তাহলে এখন আমরা দেখব হচ্ছে আমাদের ডাইভারজেন্স। এটা আবার কি, এটাকে এভাবে প্রকাশ করা হয় আসলে, যে মনে করলে ডাইভারজেন্স অফ সামথিং, মনে করো ভি, যদি বলি ডাইভারজেন্স অফ ভি, মনে রাখবো আমরা ডাইভারজেন্স অলওয়েজ কার হবে, ভেক্টরের হবে, কিন্তু ডাইভারজেন্স অলওয়েজ কার হয়, ভেক্টরের। সো ডাইভারজেন্স অফ ভি ভেক্টর রেজাল্টটা কি হয়, এভাবে লিখতে হয়, তা হচ্ছে ন্যাবলা ডট ভি। আগে কি ছিল, নর্মাল গুণ ছিল কিন্তু গ্রেডিয়েন্ট, যে গ্রেড অফ ফাই ইকুয়াল টু ন্যাবলা ইন্টু ফাই, কারণ ডট টট ছিল না, এখন ডট লিখতে হবে। মনে রাখাও সহজ ভাইয়া, এই যে ডিতে ডাইভারজেন্স, ডিতে কি হয়, ডট হয়। আমরা একটু পরে দেখবো যখন কার্ল, তখন দেখবো সিতে হয় কার্ল, আবার কি সিতে হয় ক্রস গুণন। সো এবারে যে কার্ল হইতো, এখানে ক্রস গুণন হইতো, সো খুব সহজে মনে রাখা যাবে। এনিওয়ে, আর এর তাৎপর্য কি, ডাইভারজেন্স যে কোনো তরলের ছড়িয়ে পড়া বোঝায়, একটা লিকুইড কি পরিমাণ এক্সপ্যানশন হচ্ছে তা ডাইভারজেন্স বুঝাবে। যখনই ডাইভারজেন্স পজিটিভ তার মানে তরলটা ছড়াচ্ছে, যখনই ডাইভারজেন্স নেগেটিভ তার মানে কি তরলটা স্কুইজ হচ্ছে, সংকুচিত হচ্ছে। ব্যাপারটা কিরূপ একটু খেয়াল করি, মনে করলে এই একটা পাইপ দেওয়া আছে আমার কাছে, এই পাইপ দিয়ে আমার যেই পরিমাণ পানি প্রবেশ করে যদি তার থেকেও বেশি পরিমাণ বের হয়, এটাকে বলা হবে পজিটিভ ডাইভারজেন্স। আর খেয়াল করো তো ভাইয়া, পানি কি ছড়াচ্ছে না, তার মানে এখানে কি হবে, ইন পজিটিভ ডাইভারজেন্স আয়তন বৃদ্ধি পাবে, এটা কিন্তু ভলিউম, হ্যাঁ, যে আয়তন বৃদ্ধি পাবে, যেহেতু ভর কনস্ট্যান্ট, আয়তন বেড়ে গেছে, বুঝতেই পারো ভাইয়া ঘনত্ব কিন্তু কমতে হবে। ওকে, এটাকেই বলা হবে তোমার পজিটিভ ডাইভারজেন্স। মাঝে মধ্যে বইয়ের মধ্যে এটাকে এভাবে লিখবে, যে গোল দিয়ে একটা পয়েন্ট থেকে ছড়াচ্ছে আর কি। সো এটা কি বোঝাচ্ছে ভাইয়া, এটা কিন্তু পজিটিভ ডাইভারজেন্স বোঝাচ্ছে। এই হচ্ছে আমাদের 1 নাম্বারটা গেল। এখন মনে করলে যদি এমন হয়ে যায় যে আমার একটা পাইপ দিয়ে যেই পরিমাণ ইনপুট হচ্ছে তার থেকে কম পরিমাণ আউটপুট হচ্ছে, তার মানে যেই পরিমাণ তরল ঢুকতেছে তার থেকে মনে করো কম আয়তনে বের হচ্ছে, এটাকেই বলা হবে তোমার নেগেটিভ ডাইভারজেন্স। ঠিক আছে, নেগেটিভ ডাইভারজেন্স, বা এটা অন্য একটা নাম হচ্ছে কনভারজেন্স। কনভারজেন্স, নেগেটিভ ডাইভারজেন্স বা কনভারজেন্স। এটা কিন্তু ভাই মাইনাস ভিই মানে কি, নেগেটিভ। একটু খেয়াল রেখো, এই যে যখনই এমন লিখবো প্লাস ভিই, এর মানে হচ্ছে পজিটিভের সংক্ষিপ্ত রূপ। যদি লিখি মাইনাস ভিই, এর মানে হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, নেগেটিভ। তো এটা হচ্ছে নেগেটিভ ডাইভারজেন্স, যাকে বলা হয় কনভারজেন্স। আচ্ছা, এটা কি এবার মাঝে মধ্যে বইয়ে বইয়ে লিখতে পারে যে গোল দিয়ে অন্তর্মুখী চিহ্ন, অন্তর্মুখী তীর চিহ্ন,
এটা হচ্ছে বহির্মুখী পজিটিভ, এটা হচ্ছে অন্তর্মুখী নেগেটিভ। আর দেখো এখানে কি হয়, এখানে কিন্তু আয়তন হ্রাস পায়, যেহেতু ভরটা ফিক্সড তাই কি হবে, ঘনত্ব কিন্তু এখানে বেড়ে যাবে। তাই কনভার্জেন্সের বেলা ঘনত্ব বাড়ে, ডাইভারজেন্সের বেলা কিন্তু ঘনত্ব কমে, কারণ তলটা এক্সপেনশন হচ্ছে। আচ্ছা, এখন এমন তো অবশ্যই হইতে পারে ভাইয়া, আমার একটা পাইপ দিয়ে যেই পরিমাণ ইনপুট হচ্ছে ওই পরিমাণে কি হবে, আউটপুট হবে। ইনপুট ইকুয়াল টু আউটপুট, এটাকেই বলা হবে তোমার শূন্য ডাইভারজেন্স। আর এই শূন্য একটা নাম আছে, এটাকেই বলা হয় সলেনয়েডাল। ঠিক আছে, সলিনয়েডাল, এটা মনে রাখবো। যখনই ডাইভারজেন্স শূন্য এটাকে বলা হবে সলিনয়েডাল। ওইটা এই টাইপের কিছু, যে ন্যাবলা ডট সামথিং যদি হয় শূন্য, এটাকেই বলা হয় সলিনয়েডাল। এটাকে বলা হবে কি তোমার সলিনয়েডাল। তাহলে কথাটা বুঝে গেল যে এর তাৎপর্য কি, ডাইভারজেন্স করে কি আমাকে যে কোনো তরলের ছড়িয়ে পড়া বোঝায়। আর আমাদের গ্রেডিয়েন্ট কি পড়তো, গ্রেডিয়েন্ট কোন একটা রাশির সর্বাধিক বৃদ্ধির হার বোঝাতো। তাহলে আশা করি ভাই এই পার্টটা আমরা বুঝতে পেরেছি। এখন ভিডিওটা পজ করে এই পুরো পার্টটা একটু তুলে নিই। আচ্ছা, যখনই আমাদের এই পার্টটা তোলা হয়ে গেল, এই পার্টটা তোলা হয়ে গেলে আমরা ছোট্ট একটা এক্সাম্পল করতেই পারি। আমাদের বোর্ডে একটা এক্সাম্পল দেওয়া আছে ভাই, খেয়াল করো। আমরা এখন এই ম্যাথটা করে ফেলবো। তোমরা খাতার মধ্যে কোশ্চেনটা তুলে ফেলো। এই যে এফ একটা ফিল্ড দেওয়া আছে, একটা ভেক্টর ফিল্ড হলে এই বিন্দুতে ডাইভারজেন্স অফ এফ কত। কিভাবে করতে পারি, খুবই সিম্পল নিয়ম ভাইয়া। আমাদের সলিউশন লাগবে হচ্ছে ডাইভারজেন্স অফ সামথিং, ডাইভারজেন্স অফ এফ। কিভাবে লেখা হবে, এই যে ন্যাবলা ডট এফ, কারণ ডিতে ডাইভারজেন্স, ডিতে হচ্ছে কি, এই যে ডিতে ডাইভারজেন্স, ডিতে হচ্ছে ডট গুণন। আচ্ছা, এখন যে এই যে ডাইভারজেন্স মানে ডট গুণ মানে কি ছিল, ন্যাবলা মানে কি ছিল, ডেল্টা ডেল্টা এক্স প্লাস জে ক্যাপ ডেল্টা ডেল্টা ওয়াই কে ক্যাপ ডেল্টা ডেল্টা জেড। এই পার্টে কি ফেললাম ডট, এই এফটাকে হুবহু লিখতে হবে। হ্যাঁ, এগুলো একটু টায়ারসাম কাজ, বাট করতে তো হবেই। 4yz j ক্যাপ প্লাস 3x স্কোয়ার ইন্টু কে ক্যাপ। এখন আমরা তো অবশ্যই ডট গুণ বুঝি। যখন ডট গুণ শিখছিলাম আমরা কি পড়ছিলাম, আই এর সহগ গুণ হয়, জে এর সহগ গুণ হয়, কে এর সহগ গুণ হয়, হুবহু সেম মেথড। এই যে আই এর সহগটা মনে মনে গুণ করবো, অ্যাকচুয়ালি গুণ না, বাট মনে করি গুণ হচ্ছে। জে এর সহগ গুণ হবে, কে এর সহগ গুণ হবে, আর আই জি কে তো বাদ চলে যাবে। তাহলে আই এর সহগ যদি গুণ হয় ডেল্টা ডেল্টা এক্স সাথে হচ্ছে 2x স্কোয়ার ওয়াই। অ্যাকচুয়ালি ভাই এটা কিন্তু গুণ না, এটা হচ্ছে অপারেট হওয়া, বাট আমরা বোঝার জন্য বলতেছি গুণ হচ্ছে। এরপরেরটা ডেল্টা ডেল্টা ওয়াই, জে এর সহগ গুণ হবে, তার মানে 4yz, এবং কে এর সহগটাও গুণ হবে এর সাথে এইটা। এখন ভাই সিম্পলি ডিফারেন্সিয়েশন আপনারা করতেই পারেন। দেখেন এক্স এর সাপেক্ষে করলে 2y ধ্রুবক বের হয়ে আসছে, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2x প্লাস এই দেখো এটা ওয়াই সাপেক্ষে না, ওয়াই সাপেক্ষে কি 4z ধ্রুবক, 4z বের হয়ে আসছে, ওয়াই এর ডিফারেন্সিয়েশন 1 প্লাস এইটা জেড এর সাপেক্ষে কোনো জেড কি আছে, নাই, শূন্য। তাহলে হলো কত, 4xy প্লাস 4z। এই হচ্ছে ডিফারেন্সিয়েশন বা ডিফারেন্সিয়েশন করার পরে ডাইভারজেন্সের মানটা। কিন্তু আপনাকে তো বুঝতে হবে এই পার্টিকুলার পয়েন্টে লাগবে, তার মানে এক্স এর মান 1, ওয়াই এর মান 1, জেড এর মান -2। তাহলে x1 y1 কত হবে ভাইয়া, 1 1 গুণ করলে ওভারঅল 4 হচ্ছে এখানে, প্লাস 4 ইন্টু জেড এর মান -2, তাহলে -4 দুগুণে 8, উত্তর কত -4 না। এই মানটা নেগেটিভের তাৎপর্য কি বুঝছিলাম, যে ডাইভারজেন্স যদি নেগেটিভ হয় তার মানে কনভার্জেন্স, লিকুইডটা কিন্তু ভাই ছড়াচ্ছে না, লিকুইডটা অন্তর্মুখী হচ্ছে। এই হচ্ছে আপনার উত্তর। আমাদের এভাবেই কি ডাইভারজেন্স নির্ণয় করতে হয়। আর ডাইভারজেন্স থেকে ভাই আরেক টাইপের ম্যাথ আসতে পারে, লাইক এরকম মনে করলা কোন একটা প্রশ্ন এরকম বলে দিল যে ধরো এখানে জেড কে বাদ দিয়ে বললো তারা এম, প্রশ্ন আসতেই পারে এম এর মান কত হলে ফিল্ডটি এই পয়েন্টে সলিনয়েডাল। তখন তুমি করবা কি, তুমি সিমিলারলি ভাই ডাইভারজেন্স বের করবা, ওই পার্টিকুলার পয়েন্ট বসাবা, এবং যেই উত্তরটা আসবে এম সমৃদ্ধ তাকে ইকুয়াল 0 লিখে দিবা, দিয়ে তুমি এম এর মানটা পেয়ে যাবা না। সো এমন ম্যাথ আমরা করেছি, আমরা কিন্তু ডট গুণন বলো কিংবা ক্রস গুণন বলো এমন টুকটাক কিছু ম্যাথ করেছিলাম, হুবহু ওই টাইপ ম্যাথে আসতে পারে, যে বলবে এম এর মান কত হলে ফিল্ডটা সলিনয়েডাল। তখন আমরা ওই যে উত্তরটাকে শূন্যের সাথে ইকুয়েট করব, কারণ ফর সলিনয়েডাল ডাইভারজেন্স হয় 0। ওকে, এভাবে আমরা এম পেয়ে যাব।
তাহলে এই হচ্ছে আমাদের ডাইভারজেন্স নিয়ে কথাবার্তা। আমাদের এর পরবর্তী পার্টটা হচ্ছে আপনাদের কার্ল। কার্ল ব্যাপারটা কি? কার্লটাকে আমরা এভাবে লিখি আসলে, যে মনে করলা কার্ল অফ সামথিং, কার্ল অফ সামথিং, মনে করি সামথিং বললা ভি, এটাকে ডিনোট করা হয় হচ্ছে এই যে ন্যাবলা ক্রস ওই সামথিং। ঠিক আছে, মনে রাখা খুবই সহজ, বলেছিলাম কিন্তু ডি ফর ডাইভারজেন্স, ডি ফর ডট, সিমিলারলি সি ফর কার্ল, আবার সি ফর কি ক্রস গুণন। সো ভুল কিন্তু লাগানোর কোনো স্কোপ নাই। আচ্ছা, সো কার্ল অফ সামথিং এটা কি ছিল ভাইয়া? ন্যাবলা ক্রস সামথিং। আর কার্লের তাৎপর্যটা কি? কার্লের তাৎপর্য হচ্ছে কার্ল যে কোনো একটা ভেক্টর ফিল্ডের ঘূর্ণন বোঝায়, কোনো একটা পয়েন্টের সাপেক্ষে ওই ফিল্ডটা ঘুরতেছে কিনা, ওই ফিল্ডটা ঘুরতেছে কিনা, তাই আমরা কার্ল দ্বারা বুঝে থাকি। আচ্ছা, এখন যেহেতু কার্ল ঘূর্ণন বোঝায়, যদি মনে করলা একটা ফিল্ডের কার্লের মান 0 চলে আসছে, মনে করলা কারো কার্লের মান 0, কার্ল যেহেতু ঘূর্ণন বোঝায়, যদি কার্ল হয়ে যায় 0, এর অর্থ কি? ফিল্ডটা কিন্তু ভাই ঘুরে না। ঘুরে না মানে কি? অঘূর্ণনশীল। ঘুরে না মানে কি? অঘূর্ণনশীল। যখনই তোমার কার্ল চলে আসবে 0, এর অর্থ হচ্ছে অঘূর্ণনশীল। আবার যেই ফিল্ডটা ঘুরে না সে কিন্তু নষ্টও হচ্ছে না, ঘুরলে হয়তো নষ্ট হতে পারতো, বাট যেহেতু নষ্ট হচ্ছে না এটাকে বলা হবে সংরক্ষণশীল। সংরক্ষণশীল, শেষ। আবার যেহেতু কার্ল ঘূর্ণন বোঝায়, আর যদি আপনার কার্লের মানটা নন জিরো হয়, এর অর্থ কি? এই ফিল্ডটা অবশ্যই কিন্তু ঘূর্ণনশীল। এই ফিল্ডটা অবশ্যই ভাই কি হবে? ঘূর্ণনশীল, কারণ কার্ল তো ঘূর্ণনই বোঝাচ্ছে। তাহলে ঘূর্ণনশীল, আর যেই ফিল্ড ঘুরে সে নষ্টও হতে পারে, এটাকে বলা হবে অসংরক্ষণশীল। সো আশা করি আমরা এই ব্যাপারটা সিম্পলি মনে রাখতে পারবো। এখন ছোট্ট একটা এক্সাম্পল দেখে ফেলি, যে ভাইয়া এফ যদি এমন হয়ে থাকে, একটা ফিল্ড দেওয়া আছে, তাহলে 110 পয়েন্টে এটা ঘূর্ণনশীল কিনা। আমাকে কিন্তু বলে না যে কার্ল বের করতে হবে, আমাকে এই যে এই ঘূর্ণনশীল কথা হতে বুঝতে হবে যে এটা কার্লের অঙ্ক, যে যদি কার্লটা নন জিরো হয় ঘূর্ণনশীল, কার্ল 0 হলে অঘূর্ণনশীল। এখন কিভাবে করবো ভাইয়া? এক কাজ করে ফেলি, আমি এই পার্টটা একটু মুছে নিই। ওকে, তাহলে ভাই আমি এই পার্টটা মুছে দিচ্ছি। এখন সিম্পলি আমরা কার্ল বের করে ফেলবো। তাহলে সলিউশন, আমাকে এই এফ ফিল্ডের কার্ল বের করতে হবে। তাহলে কার্ল অফ এফ এটা কত হবে ভাই? আমরা জানি ন্যাবলা ক্রস এফ, তাই না? সিতে কার্ল, সিতে ক্রস গুণন। এরপরে ক্রস গুণ কিভাবে করে আমরা জানি, নির্ণায়ক বানিয়ে করতে হয়। প্রথমেই হবে তোমার আই জে কে, এরপরে ন্যাবলার জন্য কি হয়? ন্যাবলার জন্য এই যে ডেল্টা ডেল্টা এক্স, ডেল্টা ডেল্টা ওয়াই এবং ডেল্টা ডেল্টা জেড। আর এফ এর জন্য এই সহগগুলো লিখতে হবে, কিন্তু আই এর সহগ লিখবো, জে এর সহগ লিখবো, কে এর সহগ লিখবো। এটা হচ্ছে 2x² এরপরে 6y² এবং 2z³ আমরা নির্ণয় অলরেডি করে আসছি, অবশ্যই জানি কিভাবে নির্ণয় সলভ করতে হয় বা নির্ণয় ইউজ করতে হবে। যখন আমরা আই ক্যাপ নিব, এই যে আই ক্যাপ নিলে কলামবাদ সারিবাদ এই মাল্টিপ্লাইটা করতে হবে, তাই না? এই মাল্টিপ্লাই মাইনাস এই মাল্টিপ্লাই, অর্থাৎ ডেল্টা ডেল্টা ওয়াই মাইনাস এই যে এটা ইন্টু এটা, সরি এটা হবে, তাহলে ডেল্টা ডেল্টা ওয়াই অফ 2z³ মাইনাস এইটা হবে ডেল্টা ডেল্টা জেড অফ 6y²z। এটুকু কি বোঝা গেল? আবার দেখো, যখন আমি জে নিব, মানে মাইনাস জে নিব, আসলে মাইনাস জে নিব, জে এর সারিবাদ কলামবাদ এই গুণ মাইনাস এই গুণ, এই গুণ করার অর্থ কি দেখো তো একটু, ডেল্টা ডেল্টা এক্স অফ 2z³ মাইনাস এই গুণ করতে হবে ডেল্টা ডেল্টা জেড অফ এটা, ডেল্টা ডেল্টা জেড অফ 2x²y। সর্বশেষ হলো কে, যখন আমি কে ক্যাপ নিয়ে ফেলবো, কে এর সারিবাদ কলামবাদ এই গুণটা মাইনাস এই গুণটা, অর্থাৎ ডেল্টা ডেল্টা এক্স অফ 6y²z মাইনাস ডেল্টা ডেল্টা ওয়াই অফ এইটা, ডেল্টা ডেল্টা ওয়াই অফ 2x²y, ডেল্টা ডেল্টা ওয়াই অফ 2x²y। এইটুকু না? আশা করি বুঝতে পারলাম। এখন একটু দেখি তো আমরা ভাইয়া কোন পার্টগুলো আমাদের করতে হবে না। আসলে এটা ওয়াই এর সাপেক্ষে কোনো ওয়াই কি আছে? নাই, এই পুরো পার্টটা 0 কিন্তু। এটা এক্স এর সাপেক্ষে কোনো এক্স কি আছে? নাই, পুরো পার্টটা 0। এইটা জেড এর সাপেক্ষে জেড কি আছে? নাই, পুরো পার্টটা 0। এইটা এক্স এর সাপেক্ষে এক্স কি আছে? নাই, 0 হয়ে গেছে। বাকিগুলো একটু করতে হবে, চলো ট্রাই করি এবার। যদি আই নেই তাহলে দেখো তো এটা জেড এর সাপেক্ষে এই পার্টটুকু ধ্রুবক, আর ছিল আগে মাইনাস, তাহলে মাইনাস 6y² বের হয়ে আসছে, জেড এর ডিফারেন্সিয়েশন 1 কমপ্লিট। এরপরে এখানে যে চলে আসে আমি
এখানে কে, তাহলে প্লাস কে ক্যাপ নিলে এটা ওয়াই এর সাপেক্ষে, তো মাইনাস, এই যে মাইনাস 2x² বের হয়ে যাবে, -2x² ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন 1। তাহলে একটু গুছিয়ে লিখলে কত আসে ভাইয়া, -6y² i ক্যাপ -2x² k ক্যাপ। এখন তুমি করো কি ভাইয়া, এখন তুমি এই যে 1 1 0 পয়েন্টটা বসায় দাও, তার মানে x এর জায়গায় 1, y এর জায়গায় 1 বসালে -6i -2k এটা চলে আসে। এতে কি ভাই 0 আসছে? অবশ্যই 0 আসে নাই, আই আছে, জে নাই, কে তো আছে, তাই না? তো এই পার্টটা কি ভাই নন জিরো, যেহেতু কার্ল নন জিরো তার মানে কি ফিল্ডটা অবশ্যই ঘূর্ণনশীল, ফিল্ডটা ঘূর্ণনশীল। তবে হ্যাঁ, যেই ফিল্ড ঘুরে সে নষ্ট হইতে পারে, তাই এটা কিন্তু ভাই অসংরক্ষণশীল। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কার্ল নিয়ে একটা এক্সাম্পল। আমরা এর পরবর্তী ক্লাসে এই পুরো পার্টটাকে খুব সংক্ষেপে একটা সামারি দিব, এবং ওই সামারি একটা বক্স আকারে দেবো, তো ওই বক্সটা খুবই 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 ইম্পর্টেন্ট হবে, ওইটা এমসিকিউতে ভরপুর থাকবে। আর ওই বক্সটা দেখলে আর এই পার্টটা আবার একটু মানে খাতা থেকে প্র্যাকটিস করলে দেখবা কি পুরো পার্টটা ক্লিয়ার লাগবে। সো এতক্ষণ ক্লাসটা করার জন্য সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।